দুদিন আগের কথা। আরব সাগরের নীল জলরাশি তখনও স্থির ছিল। আকাশে মেঘের ছায়া পড়ছিল সমুদ্রের বুকে, কিন্তু কেউ জানত না যে এই শান্ত সমুদ্রই কিছুক্ষণের মধ্যে পরিণত হতে চলেছে এক জ্বলন্ত নরকে। ইরান থেকে ছুটে আসছিল মৃত্যুদূত, 4টি ব্যালিস্টিক মিসাইল। গন্তব্য ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নৌযান, যুক্তরাষ্ট্রের গর্ব, বিখ্যাত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, যে জাহাজকে বলা হতো অজেয়, যার সামনে দাঁড়ানোর সাহস কারও ছিল না। আজ থেকে ঠিক 2 দিন আগে এই অজেয় পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। খবরটা প্রথম আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে, তারপর একে একে বিশ্বের বড় বড় সংবাদ সংস্থা এই খবর নিশ্চিত করতে শুরু করে। তুরস্কের আনাদোলু এজেন্সি থেকে শুরু করে ইসরায়েলের দ্য টাইমস অফ ইসরায়েল, জাপানের ইউরেশিয়াম টাইমস, এমনকি যুক্তরাষ্ট্রের নিজস্ব চ্যানেল সিএনএন পর্যন্ত স্বীকার করে নিয়েছে এই হামলার কথা। কিন্তু প্রশ্ন হলো, আসলে কি ঘটেছিল সেই রাতে? কিভাবে একটি দেশ, যাকে পশ্চিমা বিশ্ব সবসময় দুর্বল বলে উড়িয়ে দিয়েছে, সেই দেশ কিভাবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিকে এভাবে ঘায়েল করে দিল? গল্পের শুরুটা আরও কয়েকদিন আগে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপর হামলা হয়েছিল। সেই হামলায় তিনি নিহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। এই ঘটনা ইরানের জন্য ছিল সবচেয়ে বড় আঘাত। তাদের ধর্মীয় নেতা, তাদের অভিভাবক, যার কথায় পুরো জাতি একসাথে দাঁড়াতো, তাকে হারানোর বেদনা এবং ক্রোধ মিশে গিয়েছিল একসাথে। ইরান জানত এই হামলার পেছনে কারা। তারা সিদ্ধান্ত নিয়েছিল প্রতিশোধের, কিন্তু সেই প্রতিশোধ হবে এমন যা বিশ্ব মনে রাখবে চিরকাল। 2 দিন আগে যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ছিল, তখন ইরানের একটি গোপন ঘাঁটি থেকে উড়ে যায় 4টি খারিবার-ফার্স মিসাইল। এগুলো কোনো সাধারণ মিসাইল নয়, এগুলো ইরানের সবচেয়ে অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি। প্রায় 800 থেকে 1000 কিলোমিটার দূর থেকে ছুটে আসা এই মিসাইলগুলোর গতি ছিল অবিশ্বাস্য। শব্দের চেয়ে 12 থেকে 14 গুণ বেশি গতিতে এগুলো আঘাত এনেছে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ওপর। ঘণ্টায় 8 থেকে 9000 কিলোমিটার বেগে ছুটে আসা একটি মিসাইল ঠেকানোর মতো কোনো প্রযুক্তি এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের হাতে নেই। তাদের বিখ্যাত ইজিস ডিফেন্স সিস্টেম, যা সারা বিশ্বের সবচেয়ে উন্নত বলে প্রচার করা হয়, সেটাও এই মিসাইলগুলোকে আটকাতে ব্যর্থ হয়েছে। 4টি মিসাইলের মধ্যে অন্তত 2টি সরাসরি আঘাত করেছে জাহাজটিকে। আঘাতের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে মহাকাশ থেকেও তা দৃশ্যমান হয়েছিল। চীনের স্যাটেলাইট ইমেজ প্রকাশিত হয়েছে, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে জাহাজটির ডেকে আগুন জ্বলছে, ধোঁয়া উঠছে আকাশের দিকে। এই ছবিগুলো এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। মানুষ দেখছে, মানুষ বুঝছে, যে দেশকে তারা অপরাজয় মনে করত, সেই দেশও আসলে পরাজিত হতে পারে। কিন্তু এই হামলার পেছনে শুধু ইরানের হাত ছিল না। একটি বড় প্রশ্ন এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে। সেই প্রশ্ন হলো, চীন কতটা জড়িত এ ঘটনায়? ইরান যে খারিবার-ফার্স মিসাইল ব্যবহার করেছে, তা আসলে চীনের বিখ্যাত DF-21 ক্যালিবার মিসাইলের একটি নতুন সংস্করণ। শুধু তাই নয়, হামলার সময় চীনের স্যাটেলাইট থেকে প্রাপ্ত নিখুঁত জিপিএস ডাটা এবং পজিশনিং সিস্টেম ইরানকে সাহায্য করেছে এত দূর থেকে এত সঠিকভাবে নিশানা করতে। 800 থেকে 1000 কিলোমিটার দূর থেকে একটি চলন্ত জাহাজকে এতটা নিখুঁতভাবে আঘাত করা কোনো সাধারণ প্রযুক্তি দিয়ে সম্ভব নয়। এর জন্য দরকার রিয়েল টাইম স্যাটেলাইট ট্র্যাকিং, দরকার অত্যাধুনিক গাইডেন্স সিস্টেম। এই সবকিছুই চীন সরবরাহ করেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। চীন হয়তো সরাসরি এই হামলায় অংশ নেয়নি, কিন্তু তাদের প্রযুক্তিগত সহায়তা ছাড়া এই অপারেশন সফল হওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। এখন আসা যাক ক্ষয়ক্ষতির বিষয়ে। চীনের সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে যে এই হামলায় অন্তত 15 থেকে 20টি যুদ্ধ বিমান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। 8 থেকে 10 জন নাবিক নিহত হয়েছেন। কিন্তু এটা শুধু প্রাথমিক রিপোর্ট, আসল সংখ্যা হয়তো আরও অনেক বেশি। একটি বিমানবাহী রণতরীতে সাধারণত প্রায় 5000 সেনা সদস্য, টেকনিশিয়ান ও বিশেষজ্ঞ থাকেন। এই বিশাল সংখ্যক মানুষের মধ্যে কতজন আহত হয়েছেন, কতজন নিখোঁজ, তা এখনও জানা যায়নি। জাহাজের ভেতরে আটকে পড়া মানুষগুলোর আর্তনাদ কেউ শুনতে পারছে না। সমুদ্রের গভীরে তাদের কান্না হারিয়ে যাচ্ছে। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড সেন্টকম তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটি বিবৃতি দিয়েছে। তারা স্বীকার করেছে যে 4টি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছিল, কিন্তু তারা দাবি করছে যে এই মিসাইলগুলো জাহাজের কাছেও আসতে পারেনি। তাদের জাহাজ সম্পূর্ণ অক্ষত আছে। কিন্তু এই দাবি কতটুকু বিশ্বাসযোগ্য? যদি তারা সত্যি মিসাইলগুলোকে আটকাতে সক্ষম হতো, তাহলে এটা নিয়ে ব্যাপক প্রচার চালাতো, ভিডিও দেখাতো, প্রমাণ দিত। কিন্তু তারা সেটা করছে না, কারণ তারা জানে বিশ্ব তাদের কথা সহজে বিশ্বাস করবে না। চীনের স্যাটেলাইট ছবি ইতিমধ্যেই সামনে এসে গেছে। ধোঁয়ার চিহ্ন, আগুনের দাগ, সবকিছুই স্পষ্ট। এখন আর মিথ্যে বলে কোনো লাভ নেই।
পশ্চিমা বিশ্বের নিজেদের সামরিক বিশ্লেষকরাও স্বীকার করে নিচ্ছেন যে এই ধরনের হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল ঠেকানো প্রায় অসম্ভব। এগুলো যখন আকাশ থেকে সমুদ্রের দিকে নেমে আসে তখন তাদের গতি এত বেশি হয় যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই কাজ করে না। এটাই সত্য, এটাই বাস্তবতা। যুক্তরাষ্ট্র যত বড় কথাই বলুক না কেন, তারা এই মিসাইল ঠেকাতে ব্যর্থ হয়েছে। এই ঘটনা কিন্তু এবারই প্রথম নয়, এর আগেও এমন ঘটনা ঘটেছে। 2025 সালের এপ্রিল মাসে হুতি বিদ্রোহীরা ইরানের একই ধরনের মিসাইল ব্যবহার করে আমেরিকার আরেকটি বিমানবাহী রণতরীতে হামলা করেছিল। সেবারও যুক্তরাষ্ট্র সেই মিসাইল প্রতিহত করতে ব্যর্থ হয়েছিল। বাধ্য হয়ে তাদের যুদ্ধবিরতিতে আসতে হয়েছিল। পরে চীন লোহিত সাগর উপকূলে সেই জাহাজটির মেরামতের একটি গোপন ছবি প্রকাশ করেছিল, যা আমেরিকার জন্য ছিল বড় লজ্জার। সেই লজ্জা থেকে শিক্ষা না নিয়ে তারা আবারও একই ভুল করেছে। ইতিহাস ফিরে এসেছে, কিন্তু এবার তা আরও ভয়ঙ্কর রূপ নিয়ে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন শান্তির আবেদন করছেন। তিনি বলছেন তিনি ইরানের নতুন নেতৃত্বের সাথে বসে আলোচনা করতে চান, যুদ্ধবিরতির চুক্তি করতে চান। কিন্তু ইরান সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আত্মরক্ষার জন্য তাদের কোনো সীমা নেই। তিনি বলেছেন যারা আগ্রাসন করেছে তাদেরই উচিত ছিল সীমা নির্ধারণ করা। ইরান এখন আর কোনো লিমিট মানবে না। আগ্রাসনকারীদের শিক্ষা দিতে তারা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে। তিনি ক্ষোভের সাথে জানিয়েছেন এটি দ্বিতীয়বার যখন আলোচনার মাঝখানে যুক্তরাষ্ট্র হামলা করেছে। এবার তারা সহজে ছাড় পাবে না, পাল্টা জবাব দেবে ইরান, এবং তারপরে ভাববে পরবর্তী পদক্ষেপ কি হবে। এই ঘটনায় কার লাভ হলো আর কার ক্ষতি হলো সেটা বোঝা খুব কঠিন নয়। সরাসরি লাভ হয়েছে ইরান ও তার মিত্রদের। তারা প্রমাণ করে দিয়েছে যে আমেরিকা অজেয় নয়। তাদের বিলিয়ন ডলারের যুদ্ধ জাহাজও ধ্বংস হতে পারে। চীনও এই ঘটনা থেকে লাভবান হয়েছে। তারা একটি গুলি না ছুড়েই যুদ্ধের ময়দানে নিজেদের আধিপত্য বাড়িয়েছে। তাদের প্রযুক্তির শক্তি সারা বিশ্বের সামনে প্রমাণিত হয়েছে। আর ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে যুক্তরাষ্ট্রের। তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সামগ্রী ধ্বংস হয়েছে, তাদের সৈন্যরা প্রাণ হারিয়েছে। আর সবচেয়ে বড় কথা, তাদের বিশ্বজুড়ে ভীতি প্রদর্শনের ক্ষমতা চ্যালেঞ্জের মুখে পড়েছে। এখন থেকে যে কোনো দেশ বুঝবে যে আমেরিকার বিরুদ্ধে দাঁড়ানো অসম্ভব নয়। আমেরিকার সাধারণ মানুষ এবং সামরিক পরিবারগুলো এখন স্তব্ধ হয়ে আছে। যাদের প্রিয়জন ওই জাহাজে ছিলেন তাদের জন্য প্রতিটি মুহূর্ত কাটছে উৎকণ্ঠায়। তারা জানে না তাদের ছেলে, তাদের বাবা, তাদের ভাই বেঁচে আছেন কিনা। সরকার থেকে কোনো স্পষ্ট তথ্য দেয়া হচ্ছে না। এই অনিশ্চয়তা তাদের মেরে ফেলছে ভেতর থেকে। তারা বুঝতে পারছে তাদের সরকার যে আধিপত্যের খেলা খেলছে সারা বিশ্বে, তার মূল্য দিতে হচ্ছে সাধারণ সৈনিকদের প্রাণ দিয়ে। পরিস্থিতি এখন সম্পূর্ণ অনিশ্চিত। যুক্তরাষ্ট্র জরুরি বৈঠকে বসেছে। তারা বুঝতে চাইছে এই বিমানবাহী রণতরীগুলো দিয়ে আর ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব কিনা। কারণ ইরান এখন প্রমাণ করে দিয়েছে যে এই জাহাজগুলো আর অভেদ্য নয়। তাদের মিসাইল এই জাহাজগুলোকে ধ্বংস করতে সক্ষম। এই বাস্তবতা যুক্তরাষ্ট্রের পুরো নৌকৌশলকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। অনেকে বলছেন এটাই তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। হয়তো বাড়াবাড়ি হচ্ছে এই কথা বলে, কিন্তু একটা কথা সত্য যে বিশ্ব এখন একটা বিপজ্জনক মোড়ে এসে দাঁড়িয়েছে। কোনো দেশই নিরাপদ নয়, কোনো সমুদ্র শান্ত নয়। সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আগামীকাল কি হবে? আমাদের শহরে কি বোমা পড়বে? তাদের শহরে কি বোমা পড়বে? তাদের সন্তানেরা কি যুদ্ধে যেতে বাধ্য হবে? এই অনিশ্চয়তা এবং ভয় এখন সর্বত্র ছড়িয়ে পড়েছে। সমুদ্রের বুকে এখনো ধোঁয়া উঠছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন এখনো ভাসছে, কিন্তু আর আগের মতো গর্বের সাথে নয়। ক্ষতবিক্ষত অবস্থায়, পরাজিত অবস্থায়। এই জাহাজটি এখন শুধু একটি যুদ্ধ জাহাজ নয়, এটি একটি প্রতীক হয়ে দাঁড়িয়েছে, আমেরিকার পতনশীল আধিপত্যের প্রতীক। আগামী দিনগুলোতে কি হবে তা কেউ জানে না। যুক্তরাষ্ট্র কি আরও বড় কোনো হামলা করবে, নাকি তারা পিছু হটবে? ইরান কি আরও আক্রমণাত্মক হবে? চীন কি সরাসরি যুদ্ধে নামবে? এই প্রশ্নগুলোর উত্তর সময় দেবে। কিন্তু একটা কথা নিশ্চিত, পৃথিবী আর আগের মতো নেই। 2 দিন আগে যা ঘটেছে তা ইতিহাসের পাতায় লেখা থাকবে চিরকাল। শান্তি এখন দূরের বস্তু। সবাই অপেক্ষা করছে সেই ভয়ঙ্কর মুহূর্তের জন্য যখন সবকিছু বদলে যেতে পারে। আল্লাহ জানেন আগামীকাল কি অপেক্ষা করছে আমাদের জন্য।